আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে শুক্রবার, রোজ শুক্রবার 14ই নভেম্বর 2025। গতকালকে 13 নভেম্বর গেছে পলাতক প্রধানমন্ত্রী, সাবেক পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে গতকালকে 13 নভেম্বর তার রায় ঘোষণার একটা তারিখ ছিল। সে যে মানুষ খুন করেছে, অনেক মানুষ খুন করেছে, সেই খুনের রায় ঘোষণার একটা তারিখ ছিল। সে উপলক্ষে বেশ কিছুদিন থেকেই ভারতের মদদে, আগে যেভাবে দেশে থাকতে ভারতের মদদে দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, দেশটা সর্বনাশ করেছিল, অর্থনৈতিকভাবে সর্বনাশ করেছিল, সামরিকভাবে সর্বনাশ করেছিল, আর্থিকভাবে সর্বনাশ করেছিল, নৈতিকভাবে সর্বনাশ, এই দেশকে ধ্বংস করেছিল এই শেখ হাসিনা। রয়ের হাতে, ভারতের হাতে এই দেশটাকে তুলে দিয়েছিল। ভারত মনে করত এটা ভারতের একটা অঙ্গরাজ্য। বিগত 15 বছর ধরে ভারত এটাই মনে করত। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে, ভারতের চোখে চোখ তুলে কথা বলছে। শেখ হাসিনার এখন কাজ হচ্ছে ভারতে বসে নানা রকম হুকুম দেওয়া, ভারতের মদদে নানা রকম হুকুম দেওয়া, এবং তার হুকুম শুনে এখানে বোকা যে আওয়ামী লীগ সমর্থক নেতা কর্মীরা আছে, তারা মাঠে ময়দানে নামে এবং প্রচন্ড গণপিটুনি খেয়ে তারা হয়ে যায়, ঝটিকা মিছিল করে। ভাই, একটা দেশে ঝটিকা মিছিল করে আবার আপনারা ক্ষমতায় বসবেন, এই স্বপ্নটা আপনারা দেখেন কেন? এই দুঃস্বপ্নটা আপনারা দেখেন করে? এটা তো একটা বাস্তব কোনো স্বপ্ন না। আপনারা 15 বছর এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, একটা ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন দিতে পারে না ভয়ে। ভারতের মদতে, ভারতের ইচ্ছায়, ভারতের সহযোগিতায় প্রথমে দিয়েছিল জাল ভোট দিয়ে ক্ষমতায় বসছে, ভারত এটাকে সমর্থন করেছে। এরপরে দিয়েছে দিনের ভোট রাত, এটা করে ক্ষমতায় বসেছিল, এটা ভারতের মদতে। তারপর শেষবার ডামি ইলেকশন করেছে, কিছু প্রার্থী নিজেদের প্রার্থীর বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে। শেখ হাসিনা মনে করে, আওয়ামী লীগ মনে করে দেশের মানুষ বোকা। আসলে বোকা কিন্তু তারাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতো তারেক জিয়াকে, শেখ হাসিনা মুখে কোনো ভাষা আটকাতো না। ডক্টর ইউনূস সাহেবের মতো একজন নোবেল লরিয়েটকে সে বলতো, এই ফ্যাসিস্ট বলতো, পদ্মা সেতুতে ডুবাই আবার দুইবার ডুবে চুবাই আবার উঠাবে। খালেদা জিয়া তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রী নির্বাচিত, 5টা আসনে দাঁড়ায়, সবসময় 5টা আসনে জিতে। হাসিনার মতো 3টা আসনে দাঁড়ায়, একটাতে জিতে 2টাতে হারে, এরকম না। আজ পর্যন্ত খালেদা জিয়ার হারার রেকর্ড নেই, হাসিনার হারার রেকর্ড আছে। খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যায় নাই। খালেদা জিয়া এই দেশে ছিল, গ্রেপ্তার বরণ করেছে, কারাগারে ছিল। হাসিনা তাকে বিনা দোষে কারাগারে ঢুকিয়ে দিয়েছে একটা চেকের মামলা দিয়ে। চেকটা কোনো খালেদা জিয়া আত্মসাৎ করেনি, সেই চেকটা এখনো, সেই টাকাটা এখনো আছে এবং বৃদ্ধি পাচ্ছে দিন দিন। সেই চেকের কারণে 10-12 বছর খালেদা জিয়াকে তিলে তিলে স্লো পয়জনিং করেছে কারাগারের মধ্যে। এবং বড় বড় কথা বলতো, অহংকারী কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পছন্দ করে, আল্লাহ দাম্ভিকতা পছন্দ করে না। অহংকারীকে আল্লাহ অহংকারীকে কোনো মতে পছন্দ করে না, সহ্য করে না। আল্লাহ বলছে, আমি অহংকারীকে বরদাস্ত করি না। অহংকার করতো নমরুদ, অহংকার করতো ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করতো মানুষের সামনে। শুনেছি রাত্রে হলে নাকি আল্লাহর ইবাদত করলে আল্লাহর কাছে কান্নাকাটি করতো ফেরাউন। দিন হলে মানুষকে বলতো সেই একমাত্র আল্লাহ, তাকে মানতে হবে, সেই আল্লাহ। শুনেছি রাত হলে নাকি সে আল্লাহর ইবাদত করলে আল্লাহর কাছে কান্নাকাটি করতো। ডবল স্ট্যান্ড, ডুয়েল স্ট্যান্ড। দিন হলে সে আল্লাহ, রাত হলে আমাদের আল্লাহ, তার আল্লাহ, এটা শুনেছি। তো ফেরাউনের পরিণতিটা আমরা দেখেছি। মুসা নবীকে শান্তিতে থাকতে দেয়নি। নমরুদের পরিণতিটা আমরা দেখেছি, নিজেকে আল্লাহ ঘোষণা করেছে এবং এমন একটা উচ্চ প্রাসাদ নির্মাণ করেছে যেখান থেকে আল্লাহকে তীর মারবে। সে তীর মারবে, কি তীর মারবে, তার সে
তীরের হাতে নিয়েছে, একটা পঙ্গু মশা, মশাটা পঙ্গু, তার নাক দিয়ে ঢুকে ব্রেনে ঢুকে গেছে, ব্রেনে ঢুকে সে বাইট করতেছে, তাকে কামড়াচ্ছে মগজে। এবার সে সহ্য করতে না পারে নমরুদ, সেই নমরুদ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তিতে থাকতে দেয় নাই, এই চরকায় বেঁধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এই নমরুদ এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আল্লাহ আগুনকে বলে দিয়েছে, খবরদার তুমি শীতল এবং ঠান্ডা আগুনে পরিণত হও। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে মুসা নবী হযরত তখন এই অগ্নিকুণ্ডে এই নবীজি পড়েছেন, আল্লাহ নবী পড়েছেন, পড়ার পরে এটা একদম শীতল পরিণত হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ চরকার মধ্যে বেঁধে সে ফেলে দিয়েছিল অগ্নিকুণ্ডে। সে অগ্নি ঠান্ডা শীতল বাগানে পরিণত হয়েছিল। সেটা আমরা এখনো দেখি। সেটা যেখানে কয়লা জ্বালিয়েছিল আগ্নিকুণ্ড করার জন্য, সেই কয়লাগুলা ওইখানে আল্লাহ পানি দিয়েছে, ওইখানে ব্যাঙে নাকি গিয়ে প্রেসার করে সে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং ওই কয়লাগুলা মাছে পরিণত হয়েছে। এটা শোনা যায়। কতটুকু সত্য আল্লাহ আলম, আল্লাহ জানে। আরবিতে একটা কথা আছে, আল্লাহ আলম, আল্লাহ জানে। কিন্তু ওইখানে প্রচুর মাছ ওই লেকের মধ্যে, যেগুলো নাকি কয়লা পোড়া কাঠি থেকে সেই আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এখন এই নমরুদ আল্লাহকে মারবে, অনেক উঁচু প্রাসাদ করেছে, একটা টাওয়ারের উপর বসে যে মাত্র টিকটা চালাবে, পঙ্গু মশা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে তার নাক দিয়ে ব্রেনের মধ্যে, এবং ব্রেনে গিয়ে ঠোকরাতে সে প্রথমে বলছে এটাকে আমার মাথাকে থাপ্পড় কামড়ানো, বলে যে জুতা দিয়ে মারো। যখন জুতা দিয়ে মারতে এক পর্যায়ে নমরুদের করুণ মৃত্যু হলো। ঠিক একইভাবে আমরা মুসা নবীর অবস্থা দেখলাম। ফেরাউন মুসা নবীকে থাকতে দিল না এবং মেরে ফেলার জন্য তার সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে আসছে। মুসা নবী আল্লাহর তরফ থেকে জানতে পেরে তার মানুষজন কমকে নিয়ে নীল নদ পার হওয়ার জন্য তার লাঠি, আল্লাহ বলছে তোমার লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি দাও। প্রথমে ওই পাহাড় দুই ভাগ হয়ে গেছে, সে পাহাড় দিয়ে বের হয়ে, সেটা ঐতিহাসিক জায়গা, সেটা এখনো আছে, এবং ওইখানে বেরিয়ে নীল নদের কিনারে গেছে। আল্লাহ কেমনে পার হবো, আমার পিছনে ফেরাউনের সৈন্য সামন্ত চলে আসছে। তখন আল্লাহ বললো তুমি লাঠি দিয়ে আঘাত করো, লাঠি দিয়ে আঘাত করলো, একটা পরিষ্কার রাস্তা হয়ে গেল। মুসা নবীর আর কমকে নিয়ে এই পরিষ্কার রাস্তা দিয়ে পার হয়ে গেল, এবং মুসা নবীকে ধরতে ওই রাস্তাতে ঢুকে পড়েছে নমরুদ, ফেরাউন তার কমকে নিয়ে, তার নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে ঢুকে পড়েছে। ঠিক নীল নদের ভিতর ঢুকে যাওয়ার পরে, বিশাল নীল নদ পার হওয়ার আগে ভিতর মাঝ বরাবর যখন আসলো, আল্লাহ দুই দিক থেকে পানিকে এমন ভাবে প্রেসার দিল, এই পানিতে পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল সবকিছু, এবং কাউকে পাওয়া যায় নাই, এবং শরীর সমাধি হয়েছে সবার। 3000 না 4000 বছর পরে এই ফেরাউনকে পাওয়া গেছে একটা নীল নদের ধারে। এখন সেই লাশটা, ফেরাউনের সেই লাশটা মিশরের জাদুঘরে রক্ষিত আছে। সেই লাশটা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং মরিস বুকালির মতো বিজ্ঞানী, তারা ডক্টর মরিস বুকালি, উনি একজন চিকিৎসাবিদ, উনি অনেক রিসার্চ করেছেন। রিসার্চ করে উনি যখন শুনেছেন যে 4000 বছর আগের লাশ পাওয়া যায় নাই, পরে পাওয়া গেছে, তখন উনি রিসার্চ করতে এক পর্যায়ে কিন্তু ওনার শরীরের মধ্যে লবণ পাওয়া গেছে। লবণের কেমিক্যাল টেস্ট করেছে যে সোডিয়াম ক্লোরাইড লবণ পাওয়া গেছে। এই লবণগুলো এমন হয় না, নদীতে না ডুবলে লবণাক্ত, নদী সমুদ্রে যদি না না হয়। নীল নদটা একটা সমুদ্রের মতো বিশাল এক নদী, এই লবণাক্ত ছিল। তখন এটা রিসার্চ করতে করতে মরিস বুকালি কোরআন শরীফে একটা আয়াত আছে ফেরাউন সম্বন্ধে,
কারণ কি আল্লাহ কিভাবে প্রিজার্ভ করেছে ভবিষ্যৎ বংশধরদের জন্য, এবং নীল নদের পানিতে চুবাইয়েছিল, পুরো ধ্বংস করে দিয়েছে। এগুলো সব পরে ডক্টর মরিস বুকালি শুনেছি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আশ্চর্য হয়ে গেছেন কোরআন শরীফের আয়াতে এত সত্য কেমনে, এত হাজার বছর আগের সত্য কেমনে ধরা পড়ে কোরআন শরীফের আয়াতে। যাক, আমি এখন মূল প্রসঙ্গে আসি। শেখ হাসিনা দিল্লিতে বসে হুঙ্কার দেয় বাংলাদেশে এই করবে সেই করবে, আওয়ামী লীগও এভাবে ইয়ে করে। আমি এই পর্যন্ত বিএনপিকে হাসিনা বলতো মুজিবের বেটি পালায় না, মুজিবের বেটি পালায় না, আওয়ামী লীগ পালায় না। এখনো বাংলাদেশে এমন কোন শক্তি হয় নাই যে মুজিবের বেটিকে সরাইয়া দেয়, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। দেখেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি তুলিজুন নাহারা ফিল লাইলি তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি তুখরিজুল মাইয়্যাতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগৈরি হিসাব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন। মৃতকে কেমনে জীবিত করেন, জীবিত থেকে কেমনে মৃতকে বের করেন, জীবিত থেকে কেমনে মৃত করেন, মৃত থেকে কেমনে জীবিত বের করেন। মুরগির ডিম হচ্ছে মৃত, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়, মুরগি থেকে আবার মুরগির ডিম বের হয়। মুরগি জীবিত, মুরগির ডিম মৃত, মুরগির ডিম মৃত, মুরগির বাচ্চা ডিম থেকে বের হয় জীবিত। এগুলো আল্লাহ অনেক উদাহরণ দিয়েছেন। রাজাকে ফকির করেন, ফকিরকে রাজা করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য দাঁড় করেন, যাকে ইচ্ছা তার থেকে রাজ্য কেড়ে নেন। এটা সব কোরআনের কথা ভাই, আমার কথা না, কোরআনের আয়াতের কথা। তো শেখ হাসিনা এই দম্ভক্তি করে এই দুনিয়াতে কেউ, বাংলাদেশে কেউ নাই তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে, তাকে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে। মুজিবের বেটি পালায় না, পালাতে গিয়ে সে আরো আগে পালিয়ে গেছে সবার আগে। এই আওয়ামী লীগের ডেডিকেটেড কর্মী, আওয়ামী লীগের সব কর্মী খারাপ না, অনেক আছে যারা দুর্নীতি করেনি। এই শেখ হাসিনা তার মন্ত্রিসভা তার আওয়ামী লীগের সাঙ্গাপাঙ্গরা এই দেশটা লুটি পুরে খেয়েছে। বাংলাদেশ ব্যাংককে খেয়ে দিয়েছে জয় দুইবার করে, তারপর আলমে খেয়ে দিয়েছে এই ব্যাংকগুলা, বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলা, এবং আলমে ইসলামী ব্যাংক এবং অন্যান্য ইসলামিক ব্যাংকগুলা, যত নামদারি ইসলামী ব্যাংক আছে বেশিরভাগ খেয়ে দিয়েছে এই আলম। তো এখন এই যে একটা লুটেরা দল, এই যে লুটেরা এবং জনসমর্থনহীন দল, তারা কেমনে মনে করে তারা এই জটিকে মিছিল করে, এখানে জটিকে মিছিল করে পুলিশ দেখলে, মানুষ দেখলে পালিয়ে যায় এভাবে দিল্লি থেকে। তো এটা যতই এরকম অ্যাগ্রেসিভনেস দেখাবে, অ্যাগ্রেসিভ যত দেখাবে, বাকি আওয়ামী লীগের ক্ষমতা আসার ততই আরো দূরে চলে যাবে। এখন আমাদের যেটা মনে হয়, লোকজনও বলা বলি করে, সেটা হচ্ছে আগামী 25 থেকে 30 বছর আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতে পারবে না। 30 বছর পরে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু অনেকে মন্তব্য করছে 30-40 বছরের ভিতরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সেটা সত্যি হলে ভালো হয়, কারণ এই দলটা মুসলিম বিরোধী, চরম মুসলিম বিরোধী। এই দলটা যত ক্ষমতায় ছিল, পীর মাসে আল্লাহর ওলিদেরকে, হুজুরদেরকে ধরে ধরে ডান্ডা বেরিয়ে পড়িয়ে হেনস্থা করেছে, গুম খুন করেছে, লুকিয়ে এই আয়নাঘরে ঢুকিয়ে রেখেছে। এই 15 বছর শাসন আমলে এই ফ্যাসিস্ট হাসিনার কোনো সময় দেখিনি আমরা কোন একজন হিন্দু পুরোহিতকে কারাগারে ঢুকিয়েছে। কারণ এই শেখ হাসিনা চলে রয়্যাল প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে। ভারতের প্রধান শত্রু হচ্ছে মুসলমান, এই বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হুজুররা ভারতের আওয়ামী লীগ এবং ভারতের প্রধান শত্রু। এই জন্য শেখ হাসিনা কোনো হিন্দু পুরোহিত, কোনো খ্রিস্টান ফাদারকে এবং কোনো বৌদ্ধ মঙ্ককে ঢুকাই নেই জেলে। আমি তাদের বিরোধী না, আমি প্রত্যেক ধর্মের প্রতি সহনশীল, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধার চোখে দেখি, যার যার ধর্ম তার তার কাছে মহৎ। আমি মুসলমান হয়ে কেন আরেক ধর্মের সমালোচনা করতে যাব? সেই অধিকার আমার কাছে নেই, এই অধিকার আল্লাহ আমাকে দেয়নি। আমি আমার নিজের ধর্ম তো ঠিকভাবে পালন করতে পারি না। তো যেটা বলছিলাম, শেখ হাসিনার যত বিদ্বেষ, বিএনপির প্রতি যত বিদ্বেষ, বিএনপির নেতা সালাউদ্দিন কাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন, জামাতের প্রতি যত বিদ্বেষ, জামাতের টপ লেভেলে অলমোস্ট সব নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছেন। এই দেলোয়ার হোসেন সাঈদীকে শেষ মুহূর্তে, সুস্থ সাঈদী হেসে হেসে ঢুকছে হসপিটালে, তার 1-2 দিন পরে মারা গেছে, শোনা গেছে ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এগুলা আসলে তদন্ত হওয়ার দরকার। এই মুসলিম বিরোধী শেখ হাসিনা
এখন ভারতে মোদির কোলে গিয়ে মোদির বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে এবং মোদি তাকে যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করেছে। আগে বিগত 16 বছর ব্যবহার করেছে মোদি ভারত এই শেখ হাসিনাকে, এই দেশটা দিয়ে দিয়েছিল শেখ হাসিনা। এখন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা টকটা পাল্টেছে, পুরো তল্পিত আপনার গ্রুপে সে এবং তার বোন রেহানা তারেক সিদ্দিকীকে নিয়ে সে হেলিকপ্টার যুগে বিমান ঘাঁটিতে গেছে, বাংলাদেশের সামরিক বিমানে করে সে দিল্লিতে একটা করা সামরিক দিল্লিতে এয়ারবেসে গিয়ে নেমেছে এবং করা পাহাড়ে সে এখনো আছে ওইখানে। ভারত সরকার তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে এই মোদি। আর এইখানে ডক্টর জাকির নায়েক আসবে শুনেছিল, ভারত সরকারের গাত্র দেওয়া শুরু হয়ে গেছিল। ভারতের যে মুখপাত্র, পররাষ্ট্র মুখপাত্র, সে সাংবাদিক সম্মেলন করে বলেছে ইয়ে আসলে জাকির নায়েক আসলে যেন জাকির নায়েককে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়। ভাই, এই বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশের মানুষ কাকে পছন্দ করবে না করবে সেটা তার নিজের এখতিয়ার। জাতিসংঘে তোমাদের যেরকম নাম আছে, তোমরা যেরকম একটা সদস্য, বাংলাদেশের একটা সদস্য। তোমাদের 2 দিন আগে, তোমাদের 2-3 দিন আগে তোমাদের এই খাট্টার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেখতে একটা চা ডালের মতো লাগে, সে হুমকি দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা এবং এক্সিকিউটিভের দিকে কোনো পার্থক্য নেই, একই রকম ক্ষমতা বহন করে। তো এটা প্রধানমন্ত্রীর পদ। তুমি একটা দেশে তুমি প্রতিরক্ষা মন্ত্রী হতে পারো, তুমি আরেক দেশের প্রধানমন্ত্রীকে তুমি শিষ্টাচার বিবর্জিত তুমি আক্রমণ করে বসো। কি ধরনের নৈতিকতা তোমাদের, কি ধরনের শিষ্টাচার তোমাদের? তোমরা আবার ইয়ে করো, তোমাদের দেশে তোমরা মুসলিমদেরকে নির্যাতিত করছো। তোমরা নিজের মুসলিমরা থাকতে পারবে না, মুসলিমদের মসজিদ করে করে তোমরা মন্দির বের করার চেষ্টা করছো। 200-250 উপর মসজিদ তোমরা ভেঙে দিয়েছো বুলডোজার মধ্যে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চান্ডাল খবিস আদিত্যনাথ দেখতে একটা কোনো ইয়ে নেই, এই সমস্ত অশিক্ষিত মূর্খ লোককে তারা মুখ্যমন্ত্রী বানায়, একটা চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানায়, যার সার্টিফিকেট নিয়ে বিতর্ক আছে। অমিশার কথা ধরলাম না, অমিশা সম্ভবত যতটুকু জানি মাইক্রোবায়োলজিতে যে এমএসসি করেছে, লেখাপড়া শিক্ষিত হয়েছে। আর একটা পররাষ্ট্রমন্ত্রী আছে, সেও শিক্ষিত, সে ডক্টর পিএইচডি ডিগ্রিধারী। কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্ক। প্রধানমন্ত্রী একটা ভারতের আসলে দুর্ভাগ্য, ভারতের মানুষ এমন একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছে যার শিক্ষকতার যোগ্যতা নিয়ে পুরো প্রশ্ন আছে। এবং আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেমন ইচ্ছা তেমন ভাবে বেইজ্জতি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগে কত হাসি খুশি এই মোদি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এই ইউনূসকে বরখাস্ত করবে। এখন ইউনূসের দাওয়াত দিয়ে বসেছে, ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বসেছে। যেটা শোনা যায় ডক্টর ইউনূস এখন আগামীতে জাতিসংঘ মহাসচিব হওয়ার ক্যান্ডিডেটের শীর্ষে আছেন। যাক, আমরা আশা করি উনি, এটা আমাদের বাংলাদেশের গর্ব। অনেকে অনেক খারাপ কিছু বলতে পারেন, এটাতে আমাদের কিচ্ছু এসে যায় না। ডক্টর ইউনূসের একটা চুলও ছিঁড়বে না। যে পরিস্থিতি হয়েছিল 2024 সালের 5ই আগস্ট, ডক্টর ইউনূসের জায়গায় আরেকজন কে ছিল? বিএনপি তো সমর্থন দেয় না। প্রথমে বিএনপির মহাসচিব এই ফখরুল ইসলাম আলমকে বলেছিল, তারপর পরে যে আমরা সমর্থন দিই এই আন্দোলনকে। এরপরে আবার চাপে পরে বলছে যে আমরা সমর্থন দিয়েছি। এরপরে এক এক সময় এক একটা কথা বলে। গত 2-3 দিন আগে বলেছে যে আওয়ামী লীগের মামলা সব প্রত্যাহার করে নিবে ফখরুল ইসলাম আলমকে। তুমি কে? তুমি বিএনপি ক্ষমতা আসলে তুমি বর্জ্য পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম হবে কিছু একটা। তুমি তার প্রধানমন্ত্রী হতে পারবে না। তুমি কে এই যে মামলা এগুলা সব প্রত্যাহার করে নেওয়ার জন্য? হ্যাঁ, 2022-এর উপর 24-এর উপর মানুষ, ছাত্র জনতা মারা গেছে, তুমি ফিরিয়ে দিতে পারবে এদের? তুমি তো নিজে প্রথম ডিক্লেয়ার করেছো তুমি আন্দোলনের সমর্থন করেন, আন্দোলনে ছিলে না। হ্যাঁ, এখন ক্ষমতায় যে তুমি আওয়ামী লীগকে ইয়ে করে দিবে। হ্যাঁ, তোমার বিচার, একদিন তোমার এই কথার জন্য তুমি ফখরুল ইসলাম আলমগীরেরও কিন্তু একদিন তোমাকে প্রশ্নের সম্মুখীন হবে, তুমি বিচার হয়তো সম্মুখীন হতে হবে। তোমাকে নিয়ে বিতর্ক আছে দেশের মানুষের মধ্যে, বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে বিতর্ক আছে দেশের মানুষের মধ্যে, আমির খুসরোকে নিয়ে বিতর্ক আছে, রুহুল কবির রিজভীকে নিয়ে বিতর্ক আছে, রুমিন ফারহানকে নিয়ে বিতর্ক আছে। অনেকে নাকি এরা সবাই নাকি ভারতের
ভারতপন্থী নেতা বিএনপি। এটা আমি বলিনি, এটা আলতাফ হোসেন বলেছে। বিএনপি ভাইস প্রেসিডেন্ট ছিল, একটা বিএনপির একটা অনুষ্ঠান চলছিল, সোফাতে বসে স্পষ্ট বলেছে বিএনপির অনেক উপরের লেভেলের নেতাদের ভারতের এজেন্ট, ভারতের তাদের অর্থ আছে, ভারতে তাদের ফ্ল্যাট বাড়ি জায়গা জমি এগুলো আছে, ভারত তাদেরকে অনেক অর্থ সম্পদ দিয়েছে, তাদের নাকি প্রত্যেকের নাকি পাসপোর্ট আছে ভারতীয়। যাক, সেটা আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন সাহেবকে জিজ্ঞেস করেন, এয়ার ভাইস মার্শাল, উনি যে সে ব্যক্তি, উনি সাবেক বিমান বাহিনী প্রধান, তারেক জিয়ার ছোট ভাই, আরাফাতের শ্বশুর, সে তাকে জিজ্ঞেস করেন যে উনি এই কথাগুলো কেন বলেছেন। উনি বলার পরে তো ওনার কথাগুলো তো বিএনপির আমির হোসেন সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী, তারপর তাদের বড় বড় যে নেতাগুলো আছে, এরা কেউ এটা খন্দাতে পারেন, এটা প্রটেস্ট করে নাই তারা, আমি শুনি নাই অন্তত প্রটেস্ট করেছে। এই যে শেখ হাসিনা ওইখান থেকে বসে এখানে ক্ষমতায় আসবে, এটা ভারতের একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা কোনোদিন সফল হবে না। এই পর্যন্ত ভারতের ফেল হয়েছে, সামনে ফেল হবে, কারণ এই দেশের মানুষ পছন্দ করে না, ভারতকে পছন্দ করে না। এই দেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপি এখন ভারতপন্থী হিসেবে আবির্ভূত হয়েছে। আর জাতীয় পার্টির কথা নাই ধরলাম, জাতীয় পার্টি ভারতের দালাল, এটা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য জাতীয় পার্টিকে একটা অল্টারনেট পার্টি হিসেবে রেখেছিল ভারত। তো শেখ হাসিনা এখান থেকে যতই হুঙ্কার দেখ, শেখ হাসিনার রায় এখন শোনা যাচ্ছে, গতকালকে ডিক্লেয়ার করেছে রায়টা নাকি 17 তারিখে হবে। তো ব্রিটিশ একটা নামকরা পত্রিকা দি গার্ডিয়ান মন্তব্য করেছে শেখ হাসিনার তো ফাঁসি হয়ে যেতে পারে, এটা একটা মন্তব্য করেছে। গার্ডিয়ান একটা যে সে পত্রিকা না, এটা একটা কাউন্টের মধ্যে রাখা পত্রিকা। যে মহিলা হাত রক্তে রঞ্জিত, এত হাজার মানুষের হত্যাকাণ্ডে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত, আওয়ামী লীগ জড়িত, ভারতের সাথে মিলিয়ে হত্যাকাণ্ডটা করেছে বলে শোনা যায়, যার কারণে ভারত এখনো এই হত্যাকাণ্ডের বিচার সুস্থভাবে হতে দিচ্ছে না। হেফাজতে ইসলামের হুজুরদেরকে মারার পিছনে ভারতের হাত জড়িত, শেখ হাসিনার হাত জড়িত, শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডটা হয়েছে, ভারতের সাথে যোগসাজশে করেছে। অনেক হুজুরদেরকে পাওয়া যায় না, তাদেরকে নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম শোনা যায়। যা হোক, এটা আমরা দেখি না দেখি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন, একটা কথা আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখন হাসিনাকে ছাড় দেওয়ার সময়টা আল্লাহ পার করে দিয়েছেন, এখন তাকে ছেড়ে দিবেন না, তাকে পাকড়াও করবেন। সম্ভবত এই শেখ হাসিনার বিচারের রায় যেটা সবাই মনে করছে, সেটা হচ্ছে ফাঁসি হয়ে যেতে পারে। একবার ফাঁসি রায় হয়ে গেলে আর কিছু করার থাকবে না হাসিনার। এই আওয়ামী লীগের এই জন্য ভারত অনেক টাকা খরচ করেছে এখানে, এই ইয়ে করার জন্য, উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আনস্টেবল করার জন্য, ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করার জন্য অনেক টাকা খরচ করেছে, কিন্তু কোনো লাভ হবে না। এই দেশের মানুষ ডক্টর ইউনূস সাহেবের পক্ষে এখনো আছে, থাকবে। মানুষ আর আওয়ামী যুগের মধ্যে ফিরে যেতে চায় না। বিএনপিও কিন্তু একই রূপ আচরণ করছে, বিএনপিকে আমরা সাবধান করছি। বিএনপির ভোট অনেক কমে গেছে এইরকম আচরণ করার ফলে, আওয়ামী পন্থী হওয়ার কারণে, ভারতপন্থী হওয়ার কারণে। জাতি পার্টির কথা আমরা ধরলাম না, এটা ভারতের দালাল, ভারতের সৃষ্টি করা একটা দল, যেটা আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য, নিজেরা বিরোধী দলের পোষ্য বিরোধী দলে থাকার জন্য সৃষ্টি হয়েছে, যাতে কোনো নেমেছে। হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন রয়ের মানুষ, রয় তাকে ক্ষমতা এনেছে, এগুলো আর বলে লাভ নাই। হাসিনা যতই চিৎকার করুক, হাসিনার বয়স এখন ৭৬ মতো হয়ে গেছে, শুনেছি সে নাকি ক্যান্সারে আক্রান্ত, এরকম। যাও, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তার মেয়ের সাথে শুনেছি ২-৩ দিন আগে তার নাকি ঝগড়া হয়েছে, একটা ডিপ ইয়ে থেকে শোনা গেছে, এটা ভিডিওতে বের হয়েছে। মেয়ে বলেছে মাকে যে আপনি আর এইভাবে ইয়ে করেন না, আপনি এইভাবে আর উসকে দিয়েন না, আপনি আপাতত মুখ বন্ধ রাখেন, চুপচাপ থাকেন। মা বলছে, তার উত্তরে মা বলছে, মেয়েকে ধমক দিয়ে বলছে, আমি নির্দেশ দিচ্ছি, আমি যা বাংলাদেশ ইউনূসকে সরাই দিতে হবে, মারতে হবে, কাটতে হবে, সেই আগে সেই ভাষা, মারাও, জ্বালাও, পোড়াও, কাটো, মারো। হাসিনার ভাষা হচ্ছে জ্বালাও, পোড়াও, কাটাও, মারো, এগুলো হচ্ছে হাসিনার ভাষা। এই যারা, আমি বিগত ১০০ বছরের ইতিহাসে দেখে যাই কোন একটা স্বৈর শাসক, আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন যদি আপনারা দেখে থাকেন, বিগত ১০০ বছরের ইতিহাসে আমি দেখে নেই কোন একজন স্বৈর শাসক
রাজা হোক, বাদশাহ হোক, রানী হোক, এবং প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হোক, চিফ এক্সিকিউটিভ হোক, রাষ্ট্রের প্রধান হোক, প্রধান নির্বাহী হোক, ক্ষমতাচ্যুত হয়ে ক্ষমতায় আবার আসছেন। নেভার এভার, বিগত 100 বছরে একটা ইতিহাস নেই। যদি এটা হয় তাহলে ইতিহাস বই 100 বছরের বিগত ইতিহাস বই সম্পূর্ণ পাল্টে লিখে দিতে হবে। এটা কোনো মতেই সম্ভব না, ইম্পসিবল। বাংলাদেশের মানুষ হাসিনার পক্ষে নেই, ভারতের পক্ষে নেই। হাসিনা হচ্ছে ভারতের কিনা পুতলি, কাঠপুতলি। এই কাঠপুতলির পক্ষে বাংলাদেশের মানুষ নেই, আওয়ামী লীগের পক্ষে নেই বাংলাদেশের মানুষ। বিএনপিও ক্রমান্বয়ে ক্ষমতা তার প্রভাব এবং প্রতিপত্তি হারাচ্ছে, মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে। বিএনপি চাঁদাবাজি, এই সেই নেতাদের বিভ্রান্তিমূলক আচরণ, বিভ্রান্তিমূলক কথাবার্তা এবং নেতৃত্ব সুলভ আচরণ না থাকার ফলে ইভেনকি তাদের তারেক জিয়ার মধ্যেও ওই জিনিসের অভাব দেখা যাচ্ছে। আসলে এই সমস্ত নেতাগুলা আমার মনে হয় না কারা পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে কিছু লেখাপড়া করেছে। আমি তাদেরকে বলি, আপনার একটু, আমি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি আপনাদের চেয়ে বেশি বুঝি। আপনারা যদি রাজনীতি আমার সাথে তর্ক দিতে করেন, আমার সাথে রাজনীতি আমি না করলে রাজনীতি আপনাদের চেয়ে বেশি বুঝি আমি। আপনারা পড়ালেখা করেন না, আপনারা রাজনীতি করেন। আমরা বাংলাদেশের রাজনীতিবিদরা বেশিরভাগ ম্যাক্সিমাম রাজনীতিবিদ রাজনীতি করে এটা একটা টাকা পয়সা বানানোর ধান্দা করার জন্য। আবার বাংলাদেশের রাজনীতিবিদরা যদি টাকা পয়সা বানানোর ধান্দা বন্ধ হয়ে যায় তাহলে মানুষ অভাব হবে বাংলাদেশের রাজনীতি করার জন্য। ধন্যবাদ।